রোদকে জাদুকর বলায় সার্থক নিজের বাবার উপরে খুব ক্ষেপে গেল। তো বন্ধুরা, মিঠি ঝরার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি। তো মিঠি ঝরার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সন্ধেবেলা স্রোত বাড়িতে আসা মাত্রই সার্থকের বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি ব্যাপার আঙ্কেল, আমি নাকি সার্থক স্যারের মুখ থেকে শুনলাম যে আমি আসিনি বলে মেডিসিন খাওয়ায় অনিচ্ছা প্রকাশ করেছেন। এটা কি করে হয় বলো তো? আমি কি একবারও বলেছি তোমার উপরে আমি রাগ করেছি? আর যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি তোমার ছেলের উপরে যতই রাগ করি না কেন, আমি তোমার উপরে কোনো দিনও অভিমান করে থাকতে পারি। তাই আমি যখনই সময় করে উঠতে পারি না, ঠিক তখনই আমি এই বাড়িতে আসি না। তাছাড়া তো আমি সব সময়ই এই বাড়িতে আসি। তাহলে যতই আমাকে সার্থক স্যার অপমান করুক না কেন, তবুও তো আমি বেহার মতো এই বাড়িতে আসি তো। তাহলে তুমি কেন শুধু শুধু জেদ করে না ওষুধ খেয়ে থাকলে বলো তো? এতে তো তোমার শরীর আরো বেশি খারাপ করবে, তাই না? এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে, ওরে স্রোত, তোর হাতে যে জাদুটা আছে সেটা তো আমার হাতে নেই, এই কারণে দাদা আমার হাতে খায় না, এই তো তোর হাতেই জব্দ হয়। আর তোর মতো ছেলের বইই তো দাদা সবসময় খুঁজে বেড়ায়। কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে, হ্যাঁ, আমাদের এটাই যে উদ্দেশ্য সেটাই তো আগে বলবে। আচ্ছা বাবা, তোমার কি একবারও এই কথাটা বলতে বিবেকে বাঁধলো না? যাকে আমি কখনোই সহ্যই করতে পারি না, তাকে কি করে আমার বউ করে এই বাড়িতে নিয়ে আসবো, সেটা তোমাদের মাথায় আসলো কিভাবে, সেটাই আমি বুঝে পাচ্ছি। তখনই স্রোত বলে, দেখুন স্যার, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, যদিও আমার এখতিয়ার নেই আপনাদের বাবা ছেলের মধ্যে ঢোকা, তবুও আমি বলছি, আপনার বাবা আমাকে জাদুকর বলেছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু আপনার বউ হওয়ার মতো কোনো ইচ্ছে আমার নেই। কারণ আপনার মতো রুক্ষ সূক্ষ্ম একটা করলার মতো মানুষের যদি আমি বউ হই না, তাহলে আর যাই হোক না কেন, আমার ফ্রেন্ডসরা থেকে শুরু করে আমার বাড়ির আত্মীয় স্বজন লোকেরা সবাই কিন্তু আমাকে দেখে আফসোস করবে। আমার জীবনটা যে ধ্বংসের পথে চলে যাবে সেটা দেখে আফসোস করবে। এই কথা বলা মাত্রই সার্থকের বাবা সার্থকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখনই সার্থক বলতে থাকে, আমি এতটাই জঘন্য তোমার কাছে? তখনই স্রোত বলতে থাকে, আর কি, আপনার কি এটা বুঝতে বাকি আছে? তখনই সার্থকের বাবা বলতে থাকে, দেখো, আমার ওকে পছন্দ, তো তোমার ওকে পছন্দ কি না, হ্যাঁ কি না, সেটা জেনে আমার তো লাভ নেই। তখনই সার্থক বলতে থাকে, বাবা, তোমার মনে হয় না ইদানিং তোমার চাহিদাগুলো একটু বেশি হয়ে যাচ্ছে? আর যাই হয়ে যাক না কেন, আমার এটা মনে হচ্ছে না যে ও আমার কলেজের স্টুডেন্ট? এই জিনিসটা নিয়ে কলেজে কতটা তুচ্ছ তাচ্ছিল্য হয় সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? কিনা একটা টিচারের বাড়িতে একজন স্টুডেন্ট প্রত্যেক দিনই যাওয়া আসা করে, সেটা নিয়ে লোক কত খারাপ মন্তব্য লোকে করে। এই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে, তুমি তো এখনই বললে কে কি বলে না বলে সেটা নিয়ে নাকি তুমি পরোয়া করো না, তাহলে তোমার গায়ে লাগছে কেন? আর এখানে তো স্রোত আসে শুধুমাত্র আমার জন্য। তখনই সার্থক বলতে থাকে, সকলে তো এটা বোঝে না। সার্থক গিয়ে স্রোতকে রিকোয়েস্ট করে এই বাড়িতে আসার জন্য, শুধুমাত্র তার বাবার জন্য। এটা তো আর লোকে জানে না। সার্থকের বাবা সার্থককে বলতে থাকে, ঠিক আছে, এরপর থেকে তুমি সবাইকে বলে দিও যে আমি স্রোতকে যে রিকোয়েস্ট করি না, শুধুমাত্র আমার বাবার জন্য। স্রোত বলে, দেখুন আঙ্কেল, তুমি আর যাই বলো না কেন, তোমার ছেলের সঙ্গে আমার কখনো মনের মিল হবে না। তো একটা কথা তুমি মাথায় রেখো, আমি কোনো জাদুকর না যে আমার হাত দিয়ে মেডিসিন খেলে তুমি চরম সুস্থ হয়ে যাবে। তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে তোমার সুস্থতার জন্য আর তোমার ছেলের সঙ্গে লড়াই করার জন্য তোমাকে মেডিসিন খেয়ে বাঁচতে হবে। অনিচ্ছা প্রকাশ করলে সেটা কিন্তু চলবে না। তো বন্ধুরা, এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠি ঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আশা করবো রাধা গোবিন্দের আশীর্বাদ সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসায় আর রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আজকে সকালবেলা চলে এসেছি ছেলে মেয়েদের খাওয়াতে। তো কিরণ তো একেবারে ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে, তো মা আমাকে খাইয়ে দাও, খুব তাড়াহুড়ো করছে। তো যাই হোক, ও আর ছোট দুজনেই খেতে বসে গেছে। আর এইদিকে দেখো, এখন স্কুল খেতে বসবো। তো ছেলে দেখো, আমি যে দুধ ধুইয়ে এনেছিলাম, তো দুধটা দিতে যাব লোকের বাড়িতে, আর ছেলে কিন্তু সাইকেলে অলরেডি বসে গেছে। ও তো প্রত্যেক দিনই সাইকেলে এরকম উঠবে, ওর বাবার দোকানেই যাবে।
তো ওখানে যাই করুক না কেন, আবার যখন আমি ফিরে আসব ঠিক আমার কোলে চলে আসবে, ওর বাবার কাছে থাকবে না। এখন আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই দেখি না মেয়েরা তো স্কুলে চলে গেছে, আর বড় মেয়ে এই যে পরীক্ষা দিতে বেরোবে, ও একটু পড়ছে। আর আমার কিরণ বাবা দেখো, কিছুদিন আগে এখানে সবেদা গাছ ফল ধরেছিল, তোমাদের দেখিয়েছিলাম না, তো এখানে দেখাতে এসেছি। আর ওই কদিন আগে তো তোমরা দেখলে এই গাছটাতে প্রচুর প্রচুর লতা জড়ে গিয়েছিল, যেই বৃষ্টি পড়েছে, তো ওটা পরিষ্কার করে দিতে কীরকম যেন জীবন পেয়েছে জানো। আর ওর গোড়া থেকে কত সুন্দর ছোট ছোট ডালগুলো কচিয়ে উঠেছে, এরপর এইগুলোতে ফুল হবে। তো এখানে দেখো কয়েকটা তো পুঁই গাছ, বেগুন গাছ লাগানো হয়েছিল, সবগুলো ধরলেও মানে দুটো পেঁপে গাছ কে খেয়ে চলে গেছে। তো আমাদের তো গরু ছাগল বাঁধা থাকে, অন্য কারুর কখন ঢুকে গেছে হয়তো খেয়াল করিনি। তো ওই দুটো মারা গেছে, কখন মানে তুলে দিয়েছে, এইরকম হয়েছে। এইদিকে দেখো, তো সব গাছে যে ফল ধরেছিল দেখিয়েছিলাম, তো ওইগুলোতে এখন আর নেই। মানে আমি একদিন বাড়িতে ছিলাম না, ওই গরু এসে খেয়ে নিয়েছে সব, না হলে এখন হয়তো এই সবেদা গাছে সবেদা ধরতো। তো আর ওইদিকে তো কলা গাছে কলাকান্দি পড়েছে, কিন্তু যাব না। ওই তাল গাছ আছে, তাল গাছে কত তাল পড়ে ঠিক নেই, খুব ভয় করে। আর এখন দেখো অনেক অনেক জায়গায় শুনছি নাকি এখনো রুয়া হচ্ছে, মানে এই যে ধান গাছ পোতা হচ্ছে, আমরা বলি রুয়া, তো অনেকে অনেক ধরনের বলে। তো দেখো আমাদের কিন্তু ধান গাছ কত বড় হয়ে গেছে। আর এখানে দেখছি কি এখানে এই লাউ গাছটা বেরিয়েছে কি কোথা থেকে জানো, এই সব গোবর মানে ঘষি যে ভাঙা ছিল, তো কিরণের বাবা এসে কখন ওই বস্তা উঠিয়ে দিয়ে গেছে, ওই ঘষি থেকে লাউ গাছ বেরিয়েছে। আর এইদিকে দেখো কি বলবো, লোকের বাড়ির মুরগিগুলো সব চলে এসছে। তো ওদের না তাড়ালে কি হয় জানো তো, মন্দিরের সামনে টামনে সব নোংরা করে দেয়। আর গরুটাকে তো কিরণের বাবা ওইদিকে নিয়ে চলে গেছে বাজারের দিকে, আর এই জন্য বাছুর চিৎকার করছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়, ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে। টাটা।